আদিবাসীদের সংরক্ষণ আছে, পশ্চিমবাংলায় 6% আদিবাসীদের জন্য সংরক্ষণ আছে, পশ্চিমবাংলায় 80 লাখ আদিবাসী আছে, 1.5 কোটি এসটি সার্টিফিকেট অলরেডি প্রোভাইড হয়ে গিয়েছে। মানে যারা আদিবাসী আছে তার থেকে প্রায় তার 1 ডবল দ্বিগুণ সার্টিফিকেট প্রোভাইড করে দিয়েছে, ছেড়ে দিয়েছে মার্কেটে। অর্থাৎ প্রকৃত যিনি আদিবাসী তিনি চাকরি পাচ্ছেন না, ফেক যিনি আদিবাসী সেজেছেন ফেক সার্টিফিকেট নিয়ে আদিবাসীদের এখান থেকে অধিকারকে কেড়ে নিচ্ছে। আর মমতা ব্যানার্জি একবার আদিবাসীদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে একটু নৃত্য পরিবেশন করে দিচ্ছেন, আর আদিবাসী সমাজের মানুষরা ভাবছে এই হচ্ছে আমার প্রকৃত বন্ধু। কিন্তু যদি একটা জাতকে একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে হয়, সর্বপ্রথম দুটো জায়গায় তাকে সংরক্ষণ দিতে হবে, দুটো জায়গায় সব থেকে বেশি নজর দিতে হবে, এক শিক্ষায় আর দ্বিতীয় হচ্ছে চাকরিতে। 100 জন সরকারি চাকরি করলে এই উচ্চ শিক্ষায় সংরক্ষণের ক্ষেত্রে 6% আদিবাসীদের সংরক্ষণ পাওয়া দরকার ছিল, কিন্তু এই সরকার খাতায় কলমে 6% সংরক্ষণ দিল, প্রকৃত আদিবাসীরা চাকরি পাচ্ছে না। গত বছরে কলকাতাতে এমবিবিএস নিট পাস করে এমবিবিএস এমন মানুষ চায়, এমন তারা কোটাতে আদিবাসী কোটায় তারা ডক্টরি পড়ছে, তাদের মধ্যে 42 জন যারা আদিবাসী নয়, আদিবাসী সেজে তারা সেই সুযোগ নিচ্ছে। তাহলে আদিবাসী সমাজ থেকে 42 জন ডক্টর হওয়া থেকে বঞ্চিত হচ্ছে এই সরকারের আমলে। এ কথা নিয়ে শুভেন্দু অধিকারী কথা বলবে না, কিন্তু বামপন্থী আইএসএফ এর প্রতিবাদ করছেন, এর বারবার বলছে, আদিবাসী সমাজের কাছে আহ্বান জানাচ্ছে যে এই ফুলকে আপনারা বিসর্জন দিন, পদ্ম ফুল আর জোড়া ফুল মিলে আপনাদেরকে ফুল বানাচ্ছে। আপনারা খামচিহ্ন আইএসএফ এবং বামপন্থীদের হাতকে শক্ত করুন, আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। 6 মাসের মধ্যে কমিশন বসিয়ে বাকি যে 70 লাখ ফেক এসটি সার্টিফিকেট আছে সেগুলোকে খুঁজে বার করে সেইগুলোকে বাতিল করে দিয়ে প্রকৃত আদিবাসীরা উচ্চ শিক্ষায় চাকরিতে যাতে সংরক্ষণ পায় তার সুষ্ঠু ব্যবস্থা বামপন্থী আর আইএসএফদের সরকার করবে। যদি মনে হয় আম খাওয়ার ইচ্ছে হয় তাহলে আম গাছ লাগাতে হবে। যদি মনে করেন দুর্নীতি মুক্ত সরকার চাই, তোলাবাজ মুক্ত সরকার চাই, কাটমানি মুক্ত সরকার চাই, তাহলে আপনাদের বলবো তাহলে দিকে দিকে বামপন্থী আর খামচিহ্ন আইএসএফ কে জেতান। আর অন্যথায় কি হবে বলুন তো? আপনার হাতে 1,500 টাকা ধরিয়ে দিচ্ছে শিক্ষিত বেকার, আপনি মনে করছেন খুব ভালো হচ্ছে, হিসাব করে একটু দেখুন পার ডে। আমার মোবাইলটা দেখি কটা বাজে, আমার একটা মোবাইলটা হাতে দিয়ে রাখো, একটা মোবাইল তোমারটা দাও না রে ভাই, আমার ওইদিকে ডাক পড়ে আছে। ও গালিগালাজ খেতে হবে, ভালো কাজ করতে গেলে গালিগালাজ খেতে হয়, একটু গালিগালাজ সহ্য করতে পারবে না তাহলে হবে কি করে নেতা? জেল টেল খেটে মিথ্যা মামলা নিয়ে সব বসে আছে। 2021-এ আমি যখন অ্যাফিডেভিট জমা করেছিলাম আমার ক্রিমিনাল কেস একটাও ছিল না। যদি ওইটুকু লড়ে নিতে পারো তাহলে এসছে না, এসছে যে কতটা মাত্র 2021-এ আমার নামে একটাও ক্রিমিনাল কেস ছিল না। আর 2026-এ আবার এফিডেভিট জমা করলাম 17টা ক্রিমিনাল কেস। তবে কি আমি কাঁদবো নাকি? ওই 170টা কেস দিলে স্টেজ থেকে দাঁড়িয়ে বলবো মোদি মমতার সেটিং জেনে গেছে জনতা। 100 বার বলবো চাকরি চোর মমতার সরকার, রেশন চোর মমতার সরকার, যেদিকেই তাকাবেন যেখানেই চুরি হয়েছে সেখানেই তৃণমূলের উপস্থিতি আছে। আমি স্টেজ থেকে বলবো, চোরকে চোর বলবো না, কি বলবো? সাধু পুরুষ বলবো নাকি? আপনাদের বলবো একটু ভাবতে হবে। 1,500 টাকা মাসে দিচ্ছে, পার ডে 50 টাকা। আপনারা বলুন ওই 50 টাকা কি আপনার সংসার চলবে? একদিকে জোড়া ফুল বলছে মাস গেলে 1,500 দেব, আর এক উল্টো দিকে লাল ঝান্ডা আর খামচিহ্ন বলছে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। 1,500 টাকা নয়, ন্যূনতম 15 থেকে 22,000 টাকার চাকরির ব্যবস্থা আমরা করে দেব। শুধু তাই নয়, জানিয়ে রাখি আপনাদের, একদিকে জোড়া ফুল বল ভবিষ্যৎ ধ্বংস করার চেষ্টা করছে যুব সমাজের, উল্টে দিকে লাল ঝান্ডা আইএসএফ যুব সমাজকে পথের দিশা দেখানোর জন্য, সঠিক দিশা দেখানোর জন্য ওয়াদা করছে, প্রমিস করছে আপনাদের প্রতিটা পরিবার থেকে একটা করে চাকরি, স্থায়ী চাকরির ব্যবস্থা হবে, ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা আমরা করে দেব। আপনারা কোনটাকে গ্রহণ করবেন? মাস গেলে 1,500 লাগবে না প্রতি পরিবার থেকে একটা করে স্থায়ী চাকরি হবে তার ব্যবস্থা হবে?
তো একদিকে জোড়া ফুল কি বলছে, লক্ষ্মীর ভান্ডার মায়েদের হাতে দিচ্ছে 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা। আর উল্টো দিকে একটু দেখুন, যে হাতে মমতা ব্যানার্জি আমার বাড়ির মাকে, আমার বাড়ির বোনের হাতে 1000 টাকা, 1200 টাকা বা 1500 টাকা তুলে দিচ্ছে, ওই হাতেই আপনার আমার বাড়ির ফুটফুটে সন্তানগুলোর ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। তার প্রমাণ হিসাবে আমি আজকে দিচ্ছি। বাড়ি যাবেন, ক্লাস 3 পড়ের বাচ্চারা যারা আছে, আচ্ছা এখানে যারা আছে কাদের ছেলেরা সরকারি স্কুলে পড়ে, একটা হাত তুলে দেখান তো। সরকারি স্কুলে পড়ে, বাকিরা কি সব বেসরকারি স্কুলে পড়ে নাকি? হ্যাঁ, আমার কথাটা বুঝতে পারেননি নাকি? সরকারি স্কুলে বাবা, প্রাইমারি স্কুলে পড়ে মিড ডে মিল খায় খেতে চলে আসে কাদের ছেলেরা, ওটা হাত তুলুন তো। সবাই তো খুঁজলে দেখা যাবে আতসকাঁচ দিয়ে 2-4 এই আর মুখে লিখো ব্রাশ লাগাও তো। এই দাঁতা কোথা থাকাই কোথা আপনাদের এখানে খুঁজলে দেখা যাবে অল্প সংখ্যক মানুষ ছাড়া, গুটি কয়েক মানুষ ছাড়া বাকি সবার ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়ে। আজকে বাড়ি যাবে, বাড়ি গিয়ে আপনার 3-4 এর বাচ্চাটাকে ডাকবেন, 5-6 এর বাচ্চাটাকে থাকবেন, 3 থেকে 4 উঠেছে, ওকে 3 অঙ্কের বইটা দেবেন, অনুশীলন 1 এর অঙ্কের বইটা খুলে দিয়ে পেনটা খাতাটা তুলে দিয়ে বলবেন, বাবু তুই তো পাস করে গেছিস অলরেডি ক্লাস 3, এখন 4 এ উঠেছিস, ক্লাস 3 এর অঙ্কটা কর। 100টাকে চেক করবেন, 90টা দেখবেন ফেল করবে। 5-6 এর বাচ্চাকে ডাকুন আপনার বাড়ির যারা সরকারি স্কুলে পড়ে, তাকে পেনটা খাতাটা তুলে দেন, তোর নাম, তোর বাপের নাম, তোর মায়ের নাম, কোন স্কুলে পড়িস, কোন ক্লাসে পড়িস, রোল নাম্বারটা কত, এতটুকু কথা ইংলিশে লিখতে বলুন। যদি 100টার মধ্যে 90টা না ফেল করে, আমি এখানে ওয়াদা করে যাচ্ছি, আমি রাজনীতির মঞ্চে ওটা ছেড়ে দেবো। ক্ষতিটা কার হচ্ছে? কিন্তু আপনাকে মাসে মাসে আপনার বাড়ি 1500 টাকা ঢুকে যাচ্ছে। খুব ভালো লাগছে, যে হাতে মায়েরা 1500 দিচ্ছে মমতা ব্যানার্জি, ওই হাতেই কিন্তু মমতা ব্যানার্জি আপনার ছেলেদের ভবিষ্যৎ ধ্বংস করছে। ফলে কম্পিটিশনে যেতে পারবে না, 6-7 এ উঠবে, পড়ালেখা ছেড়ে দেবে, কাজে চলে যাবে ভিন্ন রাজ্যে, আবার বাংলায় কথা বলার জন্য মার খেয়ে রাজ্যে ফিরে আসবে। রাজ্যে কর্মসংস্থান নাই, তখন আবার মমতা ব্যানার্জির দলের লোকেরা ডাকবে, এইদিকে আয়, 300 টাকা দিচ্ছি, 200 টাকা দিচ্ছি, যাকে বোমটা মেরায়, ওই পুত্তকলটা করায়, আইএসএফ বামপন্থীরা ঝান্ডা লাগাচ্ছে, ওকে ডিস্টার্ব কর, এই করাবে তো। যখন এই করতে করতে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, জেলে জীবনটা কাটবে। তাই আপনাদের বলবো, মায়েরা, আপনাদের বলছি, 1500 টাকা দিচ্ছে, এর বিরুদ্ধে নয়, কিন্তু আমি মনে করি মায়েদের 1500 টাকাই কিছু হয় না, ন্যূনতম 5000 দেওয়া দরকার মায়েদেরকে মাস গেলে। তার পরিবর্তে রাজ্য কিছু কাজও বুঝে নিতে চায়। আপনাদের বলবো, একটু ভাববে, 1500 টাকা দিচ্ছে, কিন্তু আপনি যখন চাকরির জন্য যাচ্ছে, তখন আপনার কাছ থেকে কি হচ্ছে, 15 থেকে 20 লক্ষ টাকা চাইছে। কদিন আগে দেখছিলাম মমতা ব্যানার্জি আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছুটেছিল। কারণটা কি? ইন্টারভিউ যেন ভিডিওগ্রাফি না হয়। ভাবতে পেরেছে? স্বচ্ছতার গোডাউন বলে দাবি করে নিজেদেরকে, সততার প্রতীক বলে দাবি করে, কিন্তু ইন্টারভিউয়ের যেন ওটা ভিডিওগ্রাফি না করা হয়, তার জন্য সুপ্রিম কোর্টে পর্যন্ত ছুটছে। আর এইদিকে খামচূর্ণ বামপন্থীরা কি বলছে শুনে রাখুন, শুধু ভিডিওগ্রাফি নয়, আপনার ছেলে 330 টাকা 550 টাকায় ফর্ম ফিল আপ করে চাকরির পরীক্ষায় বসবে, ওএমআর পরীক্ষায় যে বসবে, পরীক্ষা দেওয়ার সাথে সাথে ওএমআর শিটের একটা কপি বাড়িতে নিয়ে আসবে। শুধু বাড়িতে নিজের কপি নয়, যতজন পরীক্ষা দেবে, 10 লাখ 15 লাখ 20 লাখ যাই হোক না কেন, প্রত্যেকে ওএমআর শিটের স্ক্যান করে কপি আমরা ইন্টারনেটে আপলোড করে দেবো। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি দেখতে চায় কে কেমন প্রশ্ন করেছে, কে প্রশ্নের কেমন উত্তর দিয়েছে, যে কেউ দেখতে পারবে। অর্থাৎ সেখানে কোনো দুর্নীতি থাকবে না। শুধু তাই নয়, ওরা ইন্টারভিউয়ের ভিডিওগ্রাফি না করতে হয় সেই জন্য সুপ্রিম কোর্টে গিয়েছে। আর আমরা এখান থেকে ঘোষণা দিচ্ছি, প্রত্যেকটা ইন্টারভিউ আমরা ভিডিওগ্রাফি করে রাখবো। যদি কেউ মনে করে যে তার সাথে চাকরির ক্ষেত্রে বৈষম্য হয়েছে,
সে চ্যালেঞ্জ করতে পারে, আমাদের সরকার আসলে আমরা তাকে ভিডিওগ্রাফিটা দিয়ে দেব, প্রয়োজনে সে দেখার পরে কোর্টেও যে মামলা করতে পারবে, এই স্বচ্ছতা আমরা রাখবো। চাকরির ক্ষেত্রে 15 লাখ 20 লাখের কোনো কোটা থাকবে না, মেধার কোটা থাকবে। 100% রোস্টার মেনটেন করে আপনার আমার বাড়ির ছেলেমেয়েরা চাকরি পাবে। এবার আপনি ডিসাইড করুন কি করবেন। এই জমি হাঙ্গরদের হাতে দায়িত্ব তুলে দেবে না খামচিহ্নরা বামপন্থীদের হাতে দায়িত্ব তুলে দেবেন, সেটা টোটালি আপনাদের উপর নির্ভর করছে। বন্ধুগণ, বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমার পরে অনেক বক্তারা আছেন, আমাদের সৃজনরা আছেন, কান্তিবাবু আছেন, আরো অ্যাডভোকেট শামীম ফিরদাউসদা আছেন, আরো বক্তারা আছেন, তারা বক্তব্য দেবে। আমার দ্বিতীয় একটা প্রোগ্রামে আছে, আমি সেখানে যাব। শুধু আমি এতটুকু কথা বলবো, কাগে কান নিয়ে চলে গেছে, কাগের দিকে তারা তাকিয়ে নিজের কানের দিকে আবার হাত দিয়ে দেখুন কান আছে না না। আর শত্রু বন্ধু চেনার চেষ্টা করুন। দুর্ভাগ্য এটা আমাদের, নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান, আর আমরা মনে করছি নকলের উপরে যখন লেখে তখন আর নকলের কথা ভাবছি না। এ যখন সাবধান করে দিচ্ছে এর থেকে, তাহলে এটাই অরিজিনাল। কিন্তু ভুল হচ্ছে আমাদের, আমাদেরকে বোঝানো হচ্ছে বিজেপিকে আটকাতে হবে। আমি এই মঞ্চ থেকে বলছি, বিজেপিকে আটকানো নয়, আটকাতে হবে বাংলাতে বিজেপিকে যে সুযোগ দিয়েছে তাকে সর্বপ্রথম আটকাতে হবে। বাংলাতে বিজেপির সাপ্লায়ার লাইনটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমরা যদি মমতা ব্যানার্জিকে হারাতে পারি, অটোমেটিক্যালি বিজেপি আটকে যাবে। আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষের দিকে নিয়ে এসে দাঁড় করাবো। 2011 সালের আগে বিজেপি বলে পশ্চিমবাংলায় কোনো অস্তিত্ব ছিল? এই বলতে পারবেন? বিজেপি বলে কিছু দল ছিল? হয়তো খাতা কলমে ছিল, বাস্তবে ছিল না। 1998 সালের আগে পশ্চিমবাংলায় বিজেপি চাষ করার জন্য প্রচুর চেষ্টা করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা, আরএসএসরা, কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু তিনি টার্গেট রাখতেন। যতবারই বিজেপি চাষ করার চেষ্টা করেছেন, ওই স্প্রে দিয়ে বিজেপি নামক সাম্প্রদায়িক শক্তিকে বিনষ্ট করেছেন। যতবারই বিজেপি পশ্চিম বাংলায় মাথা তুলে দাঁড়াতে চেয়েছেন, জ্যোতিবাবু ততবারই তাদের মাথাকে ধ্বংস করেছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। বিজেপি দেখলো, আরএসএস দেখলো, এভাবে তার জায়গা হবে না, তাই কংগ্রেস থেকে মমতা ব্যানার্জিকে ভেঙে নিয়ে এসে 1998 সালে তাকে সব রকম সহযোগিতা করে তার হাতে দায়িত্ব তুলে দিল যে বিজেপি চাষের অনুকূল পরিবেশ মমতা ব্যানার্জিকে তৈরি করতে হবে। তার প্রমাণ হচ্ছে 2011 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপির অস্তিত্ব ছিল না। 11 সালের পরে সরকারের পরিবর্তন হলো, মমতা ব্যানার্জি দায়িত্ব পেল, বিজেপি তার অস্তিত্বের জাগান দিল। তাই আপনারা যদি এখন মনে করেন বিজেপিকে আটকাতে গিয়ে তৃণমূলকে ভোট দিতে হবে, সম্পূর্ণ ভুল জায়গাতে ভোটটা দেবেন। আর সত্যি যদি প্রকৃত অর্থে যদি চান বিজেপিকে আটকানো দরকার, বিজেপিকে অপ্রাসঙ্গিক করা দরকার, সর্বপ্রথম আমাদেরকে দায়িত্ব নিতে হবে 2011 আগের ইতিহাস আমাদের আনতে হবে। অর্থাৎ 2011 আগে তৃণমূল ছিল না, বিজেপিও ছিল না। 2026-এ তৃণমূলকে ফিনিশ করুন, বিজেপিও বাংলা থেকে ফিনিশ হয়ে যাবে। তাই আপনাদের বলবো, যদি আপনারা দায়িত্ব নেন তাহলেই ফিনিশ হবে। আপনারা না দায়িত্ব দিলে তৃণমূলও ফিনিশ হবে না, বিজেপি অপ্রাসঙ্গিক হবে না। তাই বন্ধুগণ, 2021-এ যখন স্রোতের পক্ষে সবাই গা ভাসিয়ে দিয়েছিল, ভাঙর কিন্তু গা ভাসায়নি। ভাঙর স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে আমাকে 26,000+ লিড দিয়ে বিধানসভায় পাঠিয়ে আজকে প্রমাণ করে দিয়েছিল যে ভাঙরের যেটা ভাঙর প্রমাণ করেছিল যে বিজেপি তৃণমূলের কোনো বাইনারিটা সত্যিকারের নয়, বাইনারি, কিন্তু প্রকৃত তারা দুজনে একে অপরের শত্রু নয়, তারা একে অপরের মিত্র। তাই সুতরাং যদি বিধানসভার মধ্যে মানুষের জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, কর্মসংস্থানের জন্য যদি কেউ আওয়াজ তুলে, তাহলে খামচিহ্ন তুলবে বামপন্থীদের সমর্থন নিয়ে সংযুক্ত মোর্চার বিধায়ক, সংযুক্ত মোর্চার প্রার্থী নওশাদ সিদ্দিকী তুলবে। তাই তারা আমাকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছিল। আর আজকে এখানে দাঁড়িয়ে বলছি, যদি মনে করেন আপনার বিপদে আপদে, আপনার সুখে আপনার পাশে দাঁড়াবে, আপনার পায়ে লড়াই করবে, তাহলে আমি আপনাকে বলে যাব, কুলপি বিধানসভা থেকে আব্দুল মালিক মোল্লাকে পাঠান, রায়দিঘি বিধানসভা থেকে সাম্য গাঙ্গুলি মহাশয়কে পাঠান, পাথর প্রতিভা বিধানসভা থেকে সত্যরঞ্জন দাসকে পাঠান এবং কাকদ্বীপ বিধানসভা থেকে নারায়ণ দাস মহাশয়কে পাঠান। আপনাদের হয়ে বুক চিতিয়ে লড়াই করবে। আপনাদের একটা কথা বলি, এসআইআর এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় চলছে। দেখুন, রাজ্য সরকারের যিনি প্রধান ছিলেন তিনি বলেছিলেন
যে আমার লাশের ওপর এসআইআর হবে, কিন্তু আজকে তাকে আমরা এসআইআর নেওয়ার কথা বলতে শুনছি না, বলছে এসআইআর কে সামনে রেখে ভয় দেখিয়ে ভোট নিতে চাইছে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি 68,938/2025 আমার কেস নাম্বার, সুপ্রিম কোর্টে মামলা চলছে। মমতা ব্যানার্জি যখন এখানে এসআইআর নিয়ে নাটক করছিল তখন আমি দিল্লি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছি। এখানে শামীম ফিরদাউস যারা আছেন, যেই দিনকে আমার মামলা ডেট পড়েছিল, বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার যিনি যাদবপুর থেকে লড়াই করছেন, তিনি তার নির্বাচনী কাজ ছেড়ে দিয়ে আপনাদের এসআইআর বাঁচানোর জন্য, আপনার ভোটকে বাঁচানোর জন্য আমার মামলা তিনি লড়তে চলে গিয়েছিলেন। তাই আপনাদের বলবো, শত্রু আর বন্ধু চিনতে শিখুন। আপনারা শত্রুকেই বন্ধু হিসাবে গ্রহণ করছেন, তারপরে একের পর একটা জায়গায় আপনারা রাত কাটাচ্ছেন। কখনো আপনাদের ওয়াকফ সংশোধনী আইন, তো কখনো আপনার এসআইআর এর মতো আইনকে রাজ্য সরকার বকলমে মেনে নিচ্ছে। তাই আপনাদের বলবো, যদি মনে হয় আগামী 5 বছর একটু শান্তির সাথে থাকবো, আগামী 5 বছর আমার রুজি রুটি একটু যাতে বাড়ে, আগামী 5 বছর বাংলার ঐতিহ্য, এই রবি ঠাকুরের বাংলা, কাজী নজরুলের বাংলা, সম্প্রীতি ঐক্যের বাংলায় যদি আমরা সম্প্রীতির সাথে থাকবো, কে হিন্দু কে মুসলমান এই ভেদাভেদ নয়, আমরা মানুষ, আমরা ভারতীয়, এটাই যদি পরিচয় নিয়ে আগামী 5 বছর থাকতে চাই, এবং সাথে সাথে স্কুলে টিচার, হসপিটালে ডক্টর, আপনার এখানে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে দিয়ে সমকাজের সমবেতন থেকে শুরু করে যারা সিভিক ভলেন্টিয়ার আছে এবং নার্সিং পাস করার পরে যারা চাকরি পাচ্ছে না, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাড়িতে বসে আছে, যারা চাকরি পাচ্ছেন না, তাদের নিয়মিত এসএসসি এমএসসির মাধ্যমে নিয়োগ হবে, তত একটা সুন্দর সকাল পাবো, যেই সকালে আপনি আপনার ডেমোক্রেটিক রাইট সহজে এক্সারসাইজ করতে পারবো। যদি এই ধরনের একটা সমাজ ব্যবস্থা চান, তাহলে নিশ্চিতভাবে আমি আপনাদের বলে যেতে পারি, যেখানে যেখানে খাম চিহ্ন আছে, খাম চিহ্নকে ভোট দেবেন, এবং যেখানে যেখানে লাল ঝান্ডার, যেখানে সিংহ আছে, কাস্তাতুরি তারা আছে, যেখানে কোদাল বেলচা চিহ্ন আছে, যেখানে আপনার লাল ঝান্ডার উপরে 3টে স্টার চিহ্ন আছে, তাদেরকে ভোট দিয়ে ব্যাপক ভোটে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান, তাহলেই আপনার অধিকার ফিরে আসবে। অন্যথায় এরা আপনার অধিকার ফেরাবে না, এরা লুটবে, আপনাকে শোষণ করবে, আপনাকে আপনার অধিকার থেকে এরা বঞ্চিত করবে। তো বন্ধুগণ, আমি বক্তব্য এখানে শেষ করছি, কারণ আমাকে একটা জায়গায় যেতে হবে। আমি দুঃখিত, অনেক কিছু বলার ছিল। এখানে আমাদের সৌমদ একবার আসেন, বলে যাই, আপনাদেরকে বলে যাই, রায়দিঘি বিধানসভা যখন আলোচনা হয়েছিল বামেদের সাথে, আমরা ডিমান্ড করে রেখেছিলাম, যখন আমরা লিস্ট তৈরি করি, তখন আমাদের বড় ভাইজান পার্টির প্রতিষ্ঠাতা যে রায়দিঘি শুনেছে, সঙ্গে সঙ্গে বলল কান্তি স্যারের কথা, যে ওই বয়সে ওই লোকটা যে লড়াই দিচ্ছে, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াচ্ছে, ওই সিটটার দিকে তোমরা একবারের জন্য তাকাবে না, ওই সিটটা আমরা কান্তি স্যারের নামে ছেড়ে দিলাম। তাই কান্তি স্যারের ছেলে সৌমদা এখানে দাঁড়িয়েছেন। রায়দিঘি থেকে আপনার আত্মীয় স্বজন রায়দিঘিতে যারা আছে, কোনো কথা হবে না, এটাই বড় ভাইজানের প্রার্থী, এটাই খাম চিহ্নের প্রার্থী। শুধুমাত্র ইভিএম মেশিনে খামের পরিবর্তে রায়দিঘিতে কাস্তে আতুই তারা থাকছে, এর বেশি কিছু নয়। তাই সৌমদাকে আপনারা বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করে আইনসভার মধ্যে পাঠাবে। কথা আছে না, বাপকা বেটা, সরি সাম্য গাঙ্গুলি মহাশয়কে বাপকা বেটা, কি কথা আছে না, বাপকা বেটা সিপাহি কা ঘোড়া জবি হোগা, বুঝতে পারছেন তো? আমি নিজে গিয়ে দেখেছি, যেই সমাজের মানুষের জন্য আমরা বেশি কথা বলি না, আমরা এড়িয়ে যাই, বিশেষভাবে সক্ষম সমাজ যারা আছে সমাজের মধ্যে, আমরা দেখলে তাদেরকে ঘৃণা করে চলে যাই, কিন্তু চরম নয়। কিন্তু সেই সমাজের মানুষের অধিকার নিয়ে সব থেকে বেশি যদি পশ্চিমবাংলায় যে আওয়াজ তোলে, সেই লোকটার নাম হচ্ছে কান্তি গাঙ্গুলি মহাশয়। তাই আমি আপনাদের বলবো, সাথে সাথে তার ছেলেওকে আমি গিয়েছি, তাদের প্রতিষ্ঠানে আমি গিয়েছি, বিশ্বাস করুন, আমি সত্যি সেখানে গিয়ে আমি আবেগময় হয়ে গিয়েছিলাম, আপ্লুত হয়ে গিয়েছিলাম, যে কি কাজ করছেন এরা। আমরা তো পালিয়ে যাই, বিশেষভাবে সক্ষম ছেলে দেখলে, আমরা ছেলে মেয়ে থাকলে আমরা পালিয়ে যাই, কিন্তু ইনারা পালায়নি, তাদেরকে তুলে নিয়ে এসে মেন স্ট্রিমে রেখিয়ে পড়াশোনা করিয়ে সমাজের মূল স্তরে রেখে, তারা কোটায় চাকরি নয়, যোগ্যতাতে চাকরি পাবে তার ব্যবস্থা এনারা করে দিচ্ছে। সুতরাং এই
ধরনের মানুষকে আমাদের জনপ্রতিনিধি করে বিধানসভার মধ্যে যদি পাঠায় আমাদের লাভ হবে। কারণ হচ্ছে আপনাদের বলি, আমি বিধানসভার মধ্যে মাননীয় মন্ত্রী মহাশয়কে প্রশ্ন করেছিলাম 2024-এর নিরিখে পশ্চিম বাংলায় বিশেষভাবে সক্ষম মানুষজনের সংখ্যা কত। যিনি মন্ত্রী মহাশয় ছিলেন আমাকে উত্তর দিতে পারেননি। 2011-র ডেটা দিচ্ছেন, তাহলে বলুন কাকে আমরা মন্ত্রী করে রেখেছি? তার জায়গায় যদি আমরা এই ধরনের প্রতিনিধিকে মানুষজনদেরকে বিধানসভার মধ্যে পাঠাই, তারা আমাদের সমাজ, আমাদের বাড়ির ছেলেমেয়েরা যারা বিশেষভাবে সক্ষম আছে, যারা মঞ্চে আসতে চাইছে, তাদের হয়ে তারা কথা বলবেন, আওয়াজ তুলবেন। এখানে উপস্থিত আছেন আব্দুল মালিক মোল্লা সাহেব, আপনারা জানেন আমাদের পার্টির জেলা প্রেসিডেন্ট, আপনাদের কাছের মানুষ, আপনাদের ডাকলেই আপনারা পান। আমি আপনাদের বলবো বড় ভাইজানের প্রতিনিধি হিসাবে কুলপিতে আপনাদের কাছে বড় ভাইজান তুলে দিয়েছে আব্দুল মালিক মোল্লা। তাই আপনাদের বলবো আব্দুল মালিক মোল্লাকে খাম চিহ্নে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠাবেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যে দাবি আমরা বিধানসভার বাইরে করছি, বিধানসভার অন্তরে তাহলে আমরা একসাথে করতে পারবো। তবে একটা কথা বলি, ভাঙড় পথ দেখিয়েছে, আমি আপনাদেরকে বলি দিকে দিকে একটাই আওয়াজ হচ্ছে, দ্বিতীয় ভাঙড় তৈরি হবে, তাই তো নাকি? তারা তৈরি করতে প্রস্তুত, হাত তুলুন তো। দ্বিতীয় ভাঙড় তৈরি করতে প্রস্তুত কারা? হাত তুলুন, হাতটা তুলে রাখুন। দ্বিতীয় ভাঙড় হবে তো? দূরে যারা আছেন, দ্বিতীয় ভাঙড় হবে তো নাকি? রায়দিকে থেকে দ্বিতীয় ভাঙড় হবে, কুলপি থেকে দ্বিতীয় ভাঙড় হবে, কাকদ্বীপ থেকে দ্বিতীয় ভাঙড় হবে, পাথর প্রতিমা থেকে দ্বিতীয় ভাঙড় হবে। আমরা মানুষ জনগণের জনপ্রতিনিধি পাঠাবো ভাঙড়ের মতো। তার এই প্রস্তুত আছেন তো নাকি? ইনকিলাব, ইনকিলাব, বাম আইএসএফ ঐক্য, ইনকিলাব। ধন্যবাদ। আপনারা বসুন, আমাদের পরবর্তী বক্তারা বক্তব্য দেবেন, আপনারা তার মনোযোগ সহকারে শুনবেন। ধন্যবাদ আমাদের সকলের প্রিয় মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি বক্তব্য রাখলেন। কাস্তেটা হাতে নাও, তোমরা বলবে বড় ফুল কেটে দাও, চলবে? কাস্তেটা হাতে নাও, কাস্তেটা হাতে নাও, কাস্তেটা হাতে নাও। নওশাদ কোথায়? একবার এসো। তাহলে পরের লাইনটা শুনতে হবে তো নওশাদের সাথে সাথে। আমি বলবো সাথে আছে ভাইজান, তোমরা বলবে ছোট ফুলও ছেটে দাও, চলবে? সাথে আছে ভাইজান, সাথে আছে ভাইজান, খামে ছাপ মেরে দাও, ছোট ফুলও ছেটে দাও। ঠিক আছে? ওকে ছেড়ে দিই আমরা। ঠিক আছে, যাও। আপনারা বসুন, যে বক্তব্যগুলো দেবে শুনবেন, শুনে গিয়ে বাড়িতে বাজারে উঠা বসা যেখানে করবেন সেখানে বলবেন। একটা কথা বলতে পারে যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিতে হবে। আমি আপনাদের বলি সম্পূর্ণ একটা ভুল কথা। বিজেপিকে আটকানো তৃণমূলকে দিয়ে যায় না। যে বিজেপির গর্ভে যার জন্ম সে তৃণমূল বিজেপিকে আটকাতে পারে না। বিজেপিকে আটকাতে পারবে বামপন্থীরা, বিজেপিকে আটকাতে পারবে সৃজনদারা, বিজেপিকে আটকাতে পারবে কমলেশ বাবুরা, বিজেপিকে আটকাতে পারবে কান্তি বাবুরা, বিজেপিকে আটকাতে পারবে নওশাদ সিদ্দিকীরা। জীবন দিয়ে হলো বিজেপিকে আমরা আটকাবো, কোনো সেটিং সেখানে হবে না। তাহলে ও যা বলে গেল, বড় ফুলটাকে ভ্যানিশ করতে গেলে ছোট ফুলটাকে ফিনিশ করে দিতে হবে। সবাই থাকবে তো তাতে? দেখো, আমরা বড় বড় বিখ্যাত মানুষরা কি কি বলে আমরা সেগুলো মনে রাখি, আমরা সেগুলো সব শুনি, মনে রাখার চেষ্টা করি। ধরো রবীন্দ্রনাথ বলেছিলেন আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন ধরো মূর্খ চণ্ডাল ভারতবাসী তারাও আমার ভাই। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব। এগুলো শুনেছি তো আমরা। নজরুল ইসলাম বলেছিলেন বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। আর এদের সবার থেকে বড় মনীষী তৃণমূলের এমপি বিজেপির এমএলএ মাননীয় ওম শ্রী শ্রী মুকুল রায় কি বলেছিলেন? ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল। ওই কথাটা মনে রাখতে হবে সবসময়। আচ্ছা ঠিক আছে, চলে একটু ওয়েট করে
আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যে কথা পরিষ্কার বলার, এই তৃণমূল এই বিজেপি এই দুটো আলাদা দল না। তৃণমূল পার্টির লোকেরা যদি এসে বলে আমাদের ভোট দাও, মুসলমান পাড়ায় যদি তৃণমূল এসে বলে আমাদের ভোট দাও আমরা বিজেপির হাত থেকে বাঁচাবো, তৃণমূলের নেতাদের ডাকবে, ডেকে জিজ্ঞাসা করবে পরিষ্কার যাচ্ছে আরএসএস বিজেপি তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি, তাদেরকে তোমার মমতা ব্যানার্জি দেশপ্রেমিক বলেছিল কেন? আরএসএস বিজেপিকে তোমার মমতা ব্যানার্জিকে তারা দুর্গা বলেছিল কেন? কেন বাজপেয়ী এর মন্ত্রিসভায় মমতা ব্যানার্জি মন্ত্রী হয়েছিল আরএসএস এর সাথে পুরনো রিস্তা, বচপন কা প্যার মেরা ভুল নেহি জানা রে, ভুল নেহি জানা, তাই তো? সুতরাং তারপরে এইটা বলবে, তারপর যদি বলে না ভোট দেয় তাহলে 2 নম্বর প্রশ্ন করবে, বলবে ওয়াকফ নিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন করো বলেছিলে কেন? কেন বলেছিলে? তোমাদের সব তৃণমূলের নেতারা সব ওয়াকফের জমি দখল করে বসে আছে, ঠিক কিনা? ঠিক তো? তারপরেও যদি বলে না ভোট দেয় তখন বলবে তুমি আজ থেকে 5 বছর আগে এনআরসি করার সময় বলেছিলে ক্যা ক্যা ছি ছি, মনে আছে? তারপরে তৃণমূলের সরকার বনগাঁয় রাজারহাটে জেলখানা বানানোর জন্য, ডিটেনশন ক্যাম্প বানানোর জন্য তৈরি করে দিয়েছিল। আর দেব, মিমি, নুসরত যত তৃণমূলের এমপি কেউ এনআরসির বিরুদ্ধে, সিএ এর বিরুদ্ধে পার্লামেন্টে ভোট দিতে যায়নি, বিজেপির হয়ে ব্যাটিং করেছিল। তারা কেন করেছিল? তারপরে যদি বলে, তারপর বলবে আচ্ছা এইবারে কি হলো? ও বলে গেছে এই শামীমদা আছে, মামলা চলছে আমাদের এখানে। এসআইআর কি বলেছিল? আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না বলেছিল তো। আচ্ছা নওশাদ সিদ্দিকী একটা মামলা করছে, তৃণমূলের লোকেরা বলছে দেখেছো আমাদের মুখ্যমন্ত্রী সব কোর্ট ফোর্ট পড়ে গিয়ে সুপ্রিম কোর্টে হেভি লড়াই করছে, দারুণ লড়াই করছে। আচ্ছা মুখ্যমন্ত্রী লড়াই করছে, ওটা তো সিপিএম এর একজন মুর্শিদাবাদের সাধারণ কর্মী মোস্তারি বানু, তিনি মামলা করেছিলেন। তাহলে সেই মামলায় গিয়ে ফটো তুলে এসছো। তুমি যদি এত পাওয়ার থাকে তোমার, তাহলে তুমি মমতা ব্যানার্জি, তুমি মুখ্যমন্ত্রী রাজ্যের, ওই সিপিএম এর কে মোস্তারি বানু মামলা করলো, কোথায় নওশাদ সিদ্দিকী একটা এমএলএ মামলা করছে, কোথায় আরো কারা কারা মামলা করছে, তুমি সবার আগে গিয়ে এসআইআর এর বিরুদ্ধে মামলা করলে না কেন? তুমি চাইছিলে ঝামেলাটা পাকুক, তুমি চাইছিলে বিজেপি মুসলমানদের নাম কাটুক, তারপর তুমি মুসলমান পাড়ায় গিয়ে বলবে আমি আছি আমাকে ভোট দে। মমতা ব্যানার্জি তার দল মুসলমানের পার্টি না, মুসলমানের বন্ধু না। ঠিক যেভাবে বিজেপি হিন্দুদের বন্ধু না। বিজেপি রামনবমীর দিন লাফায়, খোঁজ নিয়ে দেখো কালকে নীল ষষ্ঠী গেছে না আজকে আছে, তার কদিন আগে আজকে আছে, তার কদিন আগে শীতলা মা শীতলার পুজো গেল। বিজেপিকে দেখেছো শীতলা পুজো নিয়ে লাফালাফি করতে? বিজেপিকে দেখো নীল ষষ্ঠী নিয়ে লাফালাফি করতে? কারণ ওগুলো দিয়ে ঝগড়া বাঁধানো যায় না। বিজেপি রামনবমীর দিন ডিজে বাজিয়ে ঝামেলা পাকাতে আসে আর ভাব দেখায় ওরা হিন্দুদের পার্টি। ওই একই রকম ভাবে মমতা ব্যানার্জি তার দলবল মুসলমানের বাড়িতে গিয়ে বলে আমি মুসলমানের পার্টি, আর বাইরে এসে বলে দুধেল গরু, যে গরু দুধ দেয় তার লাথি খেতে হবে, ঠিক তো? তাহলে এই মমতা ব্যানার্জির দল, এই যে 100 দিনের কাজের টাকা চুরি হয়েছে, এই মুসলমান ঘরের ছেলেপুলেগুলোর ক্ষতি হয়নি? এই যে ঘরের টাকা চুরি হয়েছে মুসলমান ঘরের ছেলেপুলেগুলোর ক্ষতি হয়নি? এই যে হাজার হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, হাই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মাদ্রাসা সার্ভিস কমিশনে এত গন্ডগোল, মুসলমান ঘরের ছেলেপুলের লেখাপড়ার ক্ষতি হয়নি? তাহলে এই যে এত এত ক্ষতি করছে, গরিব মানুষের পেটে লাথি পড়লে হিন্দু মুসলমান নির্বিশেষে সবার পেটে লাথি পড়ে তো। বিজেপি গ্যাসের দাম বাড়িয়েছে, তেলের দাম বাড়িয়েছে, তুমি মমতা ব্যানার্জির সরকার এখানে কারেন্টের দাম বাড়িয়ে দিয়েছো, খরচা বাড়িয়ে দিয়েছো, হিন্দু মুসলমান সবার পেটে লাথি মেরেছে না? তাহলে এই পেটে যারা লাথি মেরেছে তারা আসলে বড় লোকের দল, তারা আদানি আম্বানির দল। আদানি আম্বানির হয়ে কাজ করে, তোলাবাজি করে, চাঁদাবাজি করে, টাকা তোলে। কোথায় কে নিজের বাড়িটা একতলা থেকে দোতলা করবে, তৃণমূলকে টাকা দাও। কোথায় কে একটা টোটো চালাবে, তৃণমূলকে টাকা দাও। কোথায় কে দোকান বসাবে, তৃণমূলকে টাকা দাও। কোথায় কে নিজের ঘরের বাচ্চাটাকে স্কুলে কলেজে ভর্তি করবে, তৃণমূলকে টাকা দাও। কোথায় কে হাসপাতালে রোগী ভর্তি করবে, তৃণমূলকে টাকা দাও। কেন দিতে যাবো তোদের এত টাকা? কেন দিতে যাবো? এই মমতা ব্যানার্জির দল দিয়ে হবে না। গরিব মানুষের, হিন্দু মুসলমান নির্বিশেষে